আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আয়েশা সিদ্দিকী অর্পা, পড়াশোনা করছি কুয়েটে। তো আজকের ভিডিওর টপিকটা কি? আজকের ভিডিওর টপিক হচ্ছে 15 মিনিটে অধ্যায় রিক্যাপ। এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। অলরেডি একটা ভিডিও পাবলিশড হয়েছে গতির উপরে। তো এবার আসলে আমরা বলের উপরে একটা 15 মিনিটের রিক্যাপ দেওয়ার চেষ্টা করি। তো চলো শুরু করি। দেখো, ফার্স্ট টাইপ, প্রথম যে টাইপটা আছে সেই টাইপ 1-এর মধ্যে আমাদের পড়বে কি নিউটনের প্রথম সূত্র। তার মানে কি নিউটনের প্রথম সূত্র বলো তো আমাদের কোনটাকে ইন্ডিকেট করে? নিউটনের প্রথম সূত্র আমাদের ইন্ডিকেট করে জড়তার পরিমাপকে। এখন আপু জড়তা কি? আচ্ছা, জড়তা হচ্ছে, ধরো তুমি কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করছো, সেই বস্তুটা বল প্রয়োগ করার কারণে সে হচ্ছে গতিশীল হয়েছে, আর যে গতিশীল ছিল সে গতিশীল থাকতে চাচ্ছে। তো আমাদের নিউটনের প্রথম সূত্র এটাই বলে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকতে চায়, আর স্থির বস্তুর উপর তুমি যদি বল প্রয়োগ করো তাহলে সেটা কি চলমান হয়ে যাবে, সমবেগে গতিশীলতা থাকবে। ঠিক আছে, যেই দিকে বল প্রয়োগ করা হবে ওই দিকে। তাহলে এটা ছিল নিউটনের ফার্স্ট ল। এবার আসো আমাদের টাইপ 2। টাইপ 2 এর মধ্যে কী কী পড়ে? টাইপ 2 এর মধ্যে দেখো আমাদের পড়তেছে হচ্ছে ভরবেগ আর সংঘর্ষ। আর হচ্ছে কি ঘর্ষণটা পরে আসি। টাইপ 2-তে ধরো আসবে ভরবেগ আর হচ্ছে সংঘর্ষ। এবার বলতে পারো যে এখানে ভরবেগ আর সংঘর্ষের আগে হচ্ছে নিউটনের দ্বিতীয় আর তৃতীয় ল, সেটা আমি একটু পরে আসতেছি। এর আগে দেখো ভরবেগ আর সংঘর্ষ, এটা জানার জন্য আগে আমাদের কি প্রথমে বলের যে টাইপ ছিল ওগুলো আগে একটু তোমাদেরকে ক্লিয়ার করি। দেখো বলের টাইপ, বলের প্রকারভেদও এটার মধ্যে আসবে। ঠিক আছে, তো বলের প্রকারভেদ বলতে আমরা কি বোঝাচ্ছি? বল কয় প্রকার হতে পারে? বল হচ্ছে এখানে 4 প্রকার। 4 প্রকার তাহলে কি কি? একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, আর একটা তাড়িৎ চৌম্বক বল। এখন যদি সিরিজে আসো, মানে সিরিজে কোনটার হচ্ছে ক্ষমতা বেশি কোনটার কম সেটা যদি করি, তাহলে প্রথমে হবে কি মহাকর্ষ বল। মহাকর্ষ বলের ক্ষমতা সবচেয়ে কম মহাকর্ষ বল। তারপরে আসবে কি এরপরে আসবে হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। এরপরে কি আসবে? এরপরে আসবে তাড়িৎ চৌম্বক বল। তাড়িৎ চৌম্বক বল। এরপরে আসবে কি সবল নিউক্লিয় বল। ঠিক আছে, আমি ধরো আর লিখলাম না। তার মানে কি এইটা হচ্ছে আমাদের বলের ক্ষমতার মানে সিরিজ আর কি, যে কোনটার পাওয়ার কেমন আর কি। আরেকটা জিনিস দেখো, মহাকর্ষ বলের চেয়ে সবল নিউক্লিয় বলের জানো পাল্লা কত বেশি? 10⁻38। কত বেশি দেখো? 10⁻38 বেশি। ঠিক আছে, আসো এইবার আসো আমাদের হচ্ছে ভরবেগ আর সংঘর্ষ নিয়ে। ভরবেগ আর সংঘর্ষের মধ্যে কি কি আছে দেখো। ভরবেগ হচ্ছে কি ভর আর বেগের গুণফল হচ্ছে ভরবেগ। এখন যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? ধরো P সমান m ইন্টু ভি, তাই না? যেখানে m দিয়ে কি বোঝায়? যেখানে m দিয়ে হচ্ছে বস্তুর ভর বোঝায়, যেটার একক হয় কি কেজিতে। আর ভি দিয়ে কি বোঝায়? ভি দিয়ে বোঝায় বেগ। এই ভি দিয়ে যে বেগ বোঝায় এটার একক কি মিটার/সেকেন্ড। ঠিক আছে, আর এটার একক তো কেজি, এটা তো আমরা সবাই বুঝতেছি। তো যাই হোক, আমাদের অবশ্যই একক কনভার্সনটা ভালো মতো জানতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে দেখো এটা ছিল ভরবেগ। এখন ভরবেগের ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটাকে বলে কি জানো? ভরবেগের সংরক্ষণশীল সূত্র। এখন ভরবেগের সংরক্ষণশীল সূত্র কি? এটা হচ্ছে, ধরো ভরবেগের সংরক্ষণশীল সূত্রটা এটাই যে আদি ভরবেগগুলোর সমষ্টি আর মানে একটা সংঘর্ষ হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি আদি ভরবেগগুলোর সমষ্টি আর শেষ ভরবেগগুলোর সমষ্টি সবসময় সমান হবে। তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি? দেখো m1 u1 প্লাস m2 u2 সমান সমান কী হবে? m1 v1 প্লাস m2 v2। যেখানে বলো তো এই 1 2 কেন দেওয়া হয়েছে? u1 মানে প্রথম বস্তুর আদিবেগ, u2 হচ্ছে দ্বিতীয় বস্তুর আদিবেগ, আর m1 আর m2 দিয়ে বুঝতেছই যে হচ্ছে প্রথম বস্তুর ভর আর দ্বিতীয় বস্তুর ভর। তাহলে কি সেমভাবে এই পাশে আমরা দেখো v1 হচ্ছে কি প্রথম বস্তুর শেষ বেগ, দ্বিতীয় বস্তুর শেষ বেগ কি v2। আচ্ছা, তার মানে এইটা গেল হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীল নীতি। এখান থেকে আমরা অনেক কিছু বের করতে পারি। ধরো এমন হতে পারে যে কোনো তোমাকে এখান থেকে প্রশ্ন আসতে পারে, ধরো একটা বস্তু স্থির ছিল, মানে ধরো একটা গাড়ি স্থির ছিল, ওইটাকে ট্রাক আসছে
পিছন থেকে একটা ট্রাক এসে সেটা হচ্ছে তোমার সংঘর্ষ হয়েছে, তো সেটার ক্ষেত্রে তখন কিন্তু স্থির আছে, তাহলে প্রথম বস্তু যেহেতু স্থির, আদিবেগ কী হবে? 0 হবে। এখন এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে মিলিত বেগ বের করা। তাহলে তখন মিলিত বেগের ক্ষেত্রে আমরা কাজ করি কীভাবে বলো তো? আমরা কাজ করি এইভাবে, দেখো তখন আসে এরকম, আর তখন m1 প্লাস m2 এটা কমন নিয়ে নিলে তখন ভিটা আর কি সেম হয়ে যায়, মানে মিলিত বেগ। তো এই মিলিত বেগ ভি সমান পরবর্তীতে আমাদের কি চলে আসে? m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা হয়ে যায় হচ্ছে পরবর্তীতে শেষ বেগ বের করার একটা সূত্র বা কিছু বলতে পারো। কারণ দেখো তখন u1 u2 তোমাকে হিসাব করে বসাতে হবে, যদি স্থির থাকে অবশ্যই 0 হবে, তো সেইভাবে আর কি আমরা এখানে বসাবো। আচ্ছা, এবার আসো, এটার মধ্যে আরও কাজ আছে। এটার মধ্যে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের শেষ বেগ বের করা, সংঘর্ষের মধ্যে শেষ বেগ বের করার এই যে মিলিত বেগের কথা বলছি, মিলিত বেগ কেন বলা হচ্ছে? ধরো হচ্ছে এই যে সংঘর্ষ হওয়ার পর ধরো স্বাভাবিকভাবে একটা স্থির গাড়ি আছে, একটা স্থির গাড়ি, ওই স্থির গাড়িকে যখন একটা বড় ট্রাক সে যখন ধাক্কা দিবে তখন কি হবে বলো তো? ওই স্থির গাড়িটাকে টেনে সামনের দিকে নিয়ে যাবে না? কারণ কি বলো তো? আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যেই বস্তুর ওজন বেশি বা ভর বেশি, মানে সেইটার কি হবে? জড়তা আরও বেশি হয়, তো তখন কি হয়? জিনিসটাকে আরও সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই হলো। আর এটার ক্ষেত্রে এখন দেখো, এই জন্যই মিলিত বেগটা বের করে। আর হচ্ছে আমরা পজিটিভ আর নেগেটিভ যখন লেকচার ক্লাসগুলো ছাড়বো আরও ডিটেলসে জানতে পারবা, যে যখন হচ্ছে পজিটিভ নেগেটিভ আমরা সাইন ধরে নিই, সেই হিসেব করে আমরা বলতেও পারি যে কোন দিকে জিনিসটা যাচ্ছে, মিলিত বেগ কোন দিকে যাচ্ছে, ছোটো গাড়ির দিকে না বড় গাড়ির দিকে, যেদিকে হোক সেটা আমরা বেরো করতে পারি। আচ্ছা, এবার আসো যদি শেষ বেগ হিসাব করতে বলা হয়, শেষ বেগ ধরো যদি তোমাকে বলে প্রথম বস্তুর শেষ বেগ কত আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ কত, তাহলে এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে m1 মাইনাস m2 বাই হচ্ছে কি m1 প্লাস m2, এটার সাথে গুণ হবে কি u1 প্লাস হবে 2m1 m2 বাই হবে কি m1 প্লাস m2, আর এটার সাথে গুণ হবে u2। ঠিক আছে, এটা গেল। এবার আসো যদি দ্বিতীয় বস্তুর বলে সেম অ্যাজ, আমরা কি করব? m2 মাইনাস m1 বাই দিব m1 প্লাস m2, তারপরে এখানে গুণ দিব u2 প্লাস হচ্ছে এখানে সেম থাকবে 2m1 m2, আর নিচে দিব m1 প্লাস m2, আর গুণ হবে কি বলো তো? গুণ হবে u1। এটা হচ্ছে তোমাদের যদি সংঘর্ষের মধ্যে কি বলা হয়? শেষ বেগ হিসাব করতে বলা হয়। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এবার যদি ধরো এমন বলে যে একটা জিনিস মাথায় রাখবা, যে সংঘর্ষ সবসময় যে স্থিতিস্থাপক হতে হবে এমন কোনো কথা নাই। সংঘর্ষের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস ম্যাটার করে? আমাদের ম্যাটার করে কি করে? ভরবেগ আর হচ্ছে কি গতিশক্তি। এখন সংঘর্ষের ক্ষেত্রে যে সবসময় তোমার ভরবেগ আর গতিশক্তি দুইটাই সংরক্ষিত হতে হবে এমন কোনো কথা নাই। যদি বলে স্থিতিস্থাপক সংঘর্ষ, যদি সংঘর্ষটা স্থিতিস্থাপক হয় তখন আমরা বলতে পারবো কি? তখন আমরা বলতে পারবো ভরবেগ এবং গতিশক্তি দুইটাই সংরক্ষিত হয়েছে। আর যদি দেখা যায় যে না, দুইটাই হয় নাই, ভরবেগ হচ্ছে, মানে এটা কখন হয়? যখন অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তখন হচ্ছে ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তি আর সংরক্ষিত থাকে না। কেন থাকে না? বাম পাশের পক্ষটা আর ডান পাশের পক্ষটা আমাদের ম্যাচ করে না, এই জন্যই তখন সেটা অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়। তো সেই হিসেবে কি যদি দুইটাই ফুলফিল করে তো তখন আমরা বলতে পারি কি শক্তির সংরক্ষণশীল নীতিটা অনুসরণ করছে। আচ্ছা, তো এরকম আমাদের স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক দুইটাই আসতে পারে। ঠিক আছে, এটা গেল কি ভরবেগ আর সংঘর্ষ। এবার আসো, এবার যদি আমরা হিসাব করি যে নিউটনের দ্বিতীয় এবং তৃতীয় সূত্র। ঠিক আছে, দেখো যদি টাইপ 3-তে এটা আনা যায় যে নিউটনের দ্বিতীয় এবং তৃতীয় সূত্র, দ্বিতীয় সূত্র আমাদের কি হিসাব দেয় বলো তো? দেখো প্রথম সূত্র যদি জড়তার হিসাব দেয় তাহলে নিউটনের হচ্ছে, দেখো নিউটনের দ্বিতীয় সূত্রটা আমাদের বল আর ত্বরণের হিসাব দেয়। কিসের? বল আর ত্বরণ। কীভাবে? এটার মেইন সূত্রটা কিন্তু আমরা সব জায়গায় ইউজ করতেছি, সেটা কি বলো? F সমান m ইন্টু a, যেখানে m হচ্ছে বস্তুর ভর আর a হচ্ছে কি ত্বরণ। তাহলে a দিয়ে যেহেতু ত্বরণ বোঝাচ্ছে, তাহলে এটাকে কিন্তু ভেঙে আমরা এভাবে লিখতে পারি না, আমরা তো গতির সমীকরণ জানি নাকি, v মাইনাস ইউ বাই টি। v কি শেষ বেগ, ইউ আদি বেগ, টি হচ্ছে কি সময়। তাহলে এইভাবে আমরা করতে পারি। এখন আসো, এই যে তুমি দেখতেছো F সমান m a, এই এখানে বলো তো কিসের আছে? ত্বরণ আছে আর আছে বল।
এই দুইটারই ধারণা দেয় আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। যদি এটাই দেয়, চলো তাহলে এটার গ্রাফটা দেখে ফেলি। এটার গ্রাফ কেমন হবে? ধরো এদিকে যদি এফ দিই, এদিকে যদি এ দিই, জিনিসটা একদম এইভাবে যাবে। আর এই যে এইভাবে যখন যাচ্ছে, কেন বলো তো এটা এইভাবে যাবে? কারণ হচ্ছে দেখো, যখনই তুমি ত্বরণের মান বাড়াচ্ছ তখনই তোমার বলের মান বাড়ছে, যখনই তুমি বলের মান বাড়াচ্ছ তখনই ত্বরণের মান বাড়বে। মানে এটার একটা সমানুপাতিক বলতে পারো। যে তোমার এখানে দেখো, যদি এটা ধ্রুবকের ক্ষেত্রে এটা এভাবে লেখা যায় যে তোমার বলের ত্বরণের মান যদি কোনোভাবে বেড়ে যায় তাহলে কি বলের মানটা বেড়ে যাবে আর কি। এটা হলো মেইন কথা। এই জন্য গ্রাফটা একদম উপরের দিকে, মানে দুইটা লেভেল বজায় রেখে চলতেছে আর কি। তো এটা যদি হয় তাহলে এই জিনিসটা কি বলো তো? এই জিনিসটা চেনা চেনা লাগে না? এটা হচ্ছে ঢাল। তাহলে এটাকে কি বলে? ঢাল বলে। এই ঢাল সমান আমরা লিখতে পারি m সমান tan থিটা। ঠিক আছে, এটা হলো আমাদের সেই গ্রাফটা আর কি। আচ্ছা, এবার আসো, দ্বিতীয় সূত্র গেল। এবার তৃতীয় সূত্র কি? তৃতীয় সূত্র তো আমরা সবাই জানি। তৃতীয় সূত্র দিয়ে তো আমরা কত ফাইজলামি করি নাকি, যে হচ্ছে যদি সংক্ষেপে বলি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে কি, ধরো হচ্ছে তুমি একটা বল, হচ্ছে একটা টেনিস বল ধরো হচ্ছে তুমি দেয়ালে ছুঁড়ে মারলা। এই যে তুমি দেয়ালে ছুঁড়ে মারছো, তুমি একটা বল দিছো, এই জিনিসটা মারার পরে তোমার বল থেকে জিনিসটা ধাক্কা খেয়ে আবার যে ফেরত আসতেছে, তার মানে কি তুমি যে বল দিছো ওই সেম বলটাই হচ্ছে সে বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তার মানে কি এইভাবে হচ্ছে তোমার কি সৃষ্টি করছে? ওই যে নিউটনের থার্ড ল। ঠিক আছে, এটাই হচ্ছে নিউটনের থার্ড ল। এবার আসো ঘর্ষণ। ঘর্ষণ আমরা ফেলতে পারি কি টাইপ 4-এ। এখন ঘর্ষণ বলতে কি বোঝায়? ঘর্ষণ ছাড়া কি আমরা চলতে পারতাম না, জীবনও পারতাম না। তাহলে কি ঘর্ষণ হচ্ছে এক প্রকার বল, মানে যেটা হচ্ছে তোমার, এই ঘর্ষণ আবার 4 প্রকার হয়। সেটা কি? স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, তারপরে কি প্রবাহী ঘর্ষণ আর আবর্ত ঘর্ষণ। এখন গতি স্থিতির ঘর্ষণ যখন বড় ক্লাসে উঠবা, অনেক ম্যাথ এগুলা নিয়ে তোমাদের মান টান দিয়ে দিয়ে অনেক বড় বড় ম্যাথ, অনেক কাহিনী হবে। তো যাই হোক, আপাতত ঘর্ষণ কি? ঘর্ষণ হচ্ছে কি, তোমাকে ধরো মাটিতে যে ঘর্ষণটা কাজ করে, একটা এই মাটির যে ঘর্ষণটা সেটা তোমাকে চলতে সাহায্য করতেছে, তোমাকে ঠিকমতো দাঁড়ায় থাকতে সাহায্য করতেছে। যদি আমাদের এই ঘর্ষণ না থাকতো তাহলে কি হবে? তখন আমরা সোজা হয়ে দাঁড়াতেও পারতাম না, আমরা পিছলা খেয়ে মানে পড়ে যেত। এছাড়াও আমরা বলতে পারি কি, একটা বস্তু সেটার উপর তুমি যদি স্থির থাকতো, তুমি যদি হালকা বল প্রয়োগ করতা, যদি ঘর্ষণ না থাকতো, একদম সে সমবেগে চলতেই থাকতো, তুমি জীবনও কন্ট্রোল করতে পারত না। ঘর্ষণ তোমাকে যেই দিকে তুমি বল দাও এর বিপরীত দিকে তোমাকে একটা এক্সট্রা ফোর্স দেয়, যেটা তোমাকে আটকায় রাখতে সাহায্য করে। এই জন্যই কিন্তু আমাদের ঘর্ষণটা খুব ইম্পর্টেন্ট আসলে। তো টায়ারের ঘর্ষণের উপর এই জন্য অনেক বেশি জোর দেওয়া হয়। অনেক সিস্টেম আছে যেগুলো তোমাদের দেখবা বইয়ের শেষের দিকে লেখা আছে। আচ্ছা, এবার আসো টাইপ 5। টাইপ 4-এ তো আর কি ঘর্ষণ ছিল টাইপ 4-এ। এবার আসো টাইপ 5। দেখো, এটা হচ্ছে লাস্ট, যেখানে হচ্ছে আমরা একটু অভিকর্ষ স্তর নিয়ে আলোচনা করবো। এখন মহাকর্ষ বলের মধ্যে একটা সূত্র ছিল, এফ সমান কি বলতো? জি ইন্টু m1 m2/d²। এটা কিসের? এই এফ যে এই ফোর্সটা বলতেছে, এটা কিসের ফোর্স? এটা হচ্ছে মহাকর্ষ বল। কি বল? মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল কিসের মধ্যে কাজ করে? যে কোনো দুইটা বস্তুর মধ্যে কাজ করে। এমন না যে পৃথিবী আর হচ্ছে ইসের মধ্যে, এমন না, তোমার যে কোনো দুইটা বস্তুর মধ্যেই মহাকর্ষ বল কাজ করতে পারে। ঠিক আছে, তো মহাকর্ষ বল যদি এটা হয়, তার মানে দেখো, আর অভিকর্ষ বলের মধ্যে পার্থক্য আছে কিন্তু। অভিকর্ষ বল কি, একটা বস্তুকে পৃথিবী তার যে বলে নিজের দিকে টানে, ওইটা হচ্ছে অভিকর্ষ বল। আর মহাকর্ষ বল যে কোনো দুইটা বস্তুর মধ্যে এক ধরনের মানে আকর্ষণ কাজ করে, সেটা হচ্ছে মহাকর্ষ বল। এখন মহাকর্ষ বলের একটা দেখো, এটা তো আমরা দেখছিলাম জি, যেটাকে বলে কি সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, তাই না? এটার মান কত? 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে একক। ঠিক আছে, এই জিনিসটার মান। আর ডি হচ্ছে কি দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব। এখন m1 m2 তো দুইটা বস্তু, এটা তো বুঝতেই পারতেছো। তো এটা ছিল মহাকর্ষ। আচ্ছা, এবার আসো, যদি এখানে আমাদের লাগে যে জি বের করার সিস্টেম, এখন জি যে আমাদের পৃথিবীর জি কত? 9.8 না? পৃথিবীর জি তো 9.8, মানে এটা আদর্শ ধরা হয়। তারপরেও কিন্তু ভ্যারাইটিস আছে, যেমন ধরো মেরু অঞ্চল একটা, তারপরে কি
ক্রান্তীয় অঞ্চলে একটা, তাই না? তো এরকম বিষুবীয় অঞ্চলে একটা, এরকম অনেক আছে। তারপরেও হিসাবের সুবিধার জন্য আমরা 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ারকে আদর্শ হিসেবে ধরে নিই পৃথিবীর ক্ষেত্রে। কিন্তু যদি তোমাকে বলা যায় যে না, এইবার আমাদের চাঁদেরটা বের করতে হবে, মঙ্গল গ্রহেরটা বের করতে হবে, তখন কি করবা? তখন হবে কি, তখন G সমান gm/r²। এই যে তখন আমাদের এটা দিয়ে বের করতে হবে। m তো হচ্ছে ওই যে ভর, আর হচ্ছে দূরত্ব আর কি। এভাবে আমরা বের করবো gm/r²। আচ্ছা, এবার কিছু জিনিস দেখো টাইপ 6-এর মধ্যে পড়বে, যেটা হচ্ছে আমাদের লিফট সম্পর্কিত। লিফট সম্পর্কিত মানে কি, লিফট যে উপরের দিকে উঠতেছে, লিফট নিচে নামতেছে, আর লিফট সমবেগে ধরো হচ্ছে কোনো বাধা ছাড়া একদম মুক্তভাবে নিচে পড়তেছে। এই 3 ক্ষেত্রে কি কি হয় এটা আগে আমরা আসি। আচ্ছা, প্রথমে দেখো যদি লিফট উপরের দিকে ওঠে, লিফট যদি কোনোভাবে কি হয় উপরে ওঠে, উপরে উঠলে কি হবে বলো তো? একটা জিনিস মনে রাখবা, আমরা যে নিচের দিকে এই যে হাঁটতে পারতেছি, এটার জন্য কে দায়ী বলো তো? এটার জন্য হচ্ছে মানে আমাদের কি অভিকর্ষ স্তরটা কাজ করে। তো অভিকর্ষ স্তর অবশ্যই নিচের দিকে কাজ করে। এখন যখন তুমি লিফটের থেকে উপরের দিকে উঠতে যাবা, উপরের দিকে উঠতে গেলে কি হবে? লিফটের জন্য দেখো W সমান mg, এটা দিয়ে আমরা কি বুঝি বলো তো? এটা দিয়ে আমরা হচ্ছে কোনো বস্তুর ওয়েট হিসাব করার জন্য W সমান m × g এটা হিসাব করি। তো যদি এটাই হয়ে যায় তাহলে m × g কী হবে? m × g, এখানে এই g এর ক্ষেত্রে যখন লিফটে উপরের দিকে উঠবে, g এর সাথে আরেকটা এক্সট্রা ত্বরণ এই কাজ করবে। কেন বলো তো? কারণ লিফটের তুমি উপরের দিকে যাচ্ছ, যেহেতু উপরের দিকে একটা এক্সট্রা ত্বরণ অ্যাড হচ্ছে। যদি বলতো এখানে যে না নিচে, এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে নিচে নামবে, নিচে যাচ্ছে, এবার নিচে যদি নিচে যায় তাহলে কি একটা এক্সট্রা ফোর্স নিচের দিকে, মানে এক্সট্রা ত্বরণ নিচের দিকে কাজ করতেছে, তখন এখানে কি হবে বলো তো? g - a। এই যে এবার যদি বলে যে না, এবার হচ্ছে মুক্তভাবে নিচে পড়তেছে, তার মানে কি তখন মুক্তভাবে যখন নিচে পড়বে তখন এই এর মান আর জি এর মানটা সমান হয়ে যায়। তো তখন আমরা লিখতে পারি m সমান g - g সমান কত? m × 0 সমান 0। তখন ওয়েট 0 হয়। আর এই কারণে আমাদের তখন নিজেদেরকে ওজনহীন মনে হয়, সেম অ্যাজ কিসে মনে হয়? মহাকাশ, মানে কি বলো এটাকে, মহাকাশ মানে ওই যে যেটাতে করে মানে মহাকাশে যায়, তো সেই ক্ষেত্রেও কিন্তু মহাকাশ জানেও কিন্তু আমাদের এই সেম কাহিনী মনে হয়। তো তার মানে কি এই লাস্টেরটা ছিল যখন হচ্ছে মুক্তভাবে লিফট নিচে পড়বে, তখন মুক্তভাবে পড়বে তখন। তো এগুলোই ছিল আমাদের এটার আলোচনা। আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের সাথে কানেক্টেড থাকো, কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।